আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাসানুল হক ইনু কিংবা শেখ হাসিনা যেই হন না কেন, জুলাইয়ের এই যে জঙ্গি উত্থানের পর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আমাদের জন্য কিন্তু এক বিশাল লজ্জার বিষয়। কিভাবে, এটা কিন্তু চিন্তা করা খুব একটা কঠিন না। দেখেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কি জন্য হয়েছিল? নামই তো আন্তর্জাতিক অপরাধ, এটা জাতীয় অপরাধ তো না। এই যে ট্রাইব্যুনাল, এখানে আসলে প্রথম কথা হলো যে এই ধরনের কোনো যে যাদের কে এখানে তোলা হচ্ছে তাদের এখানে তোলার কোনো এখতিয়ারই কিন্তু এদের নাই। এর বিচার ব্যবস্থা সেটা কি? আমরা শুনেছি না যে লক্ষ কোটি টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফাঁসাচ্ছে কাউকে, কাউকে ছেড়ে দিচ্ছে। 24শে জঙ্গি উত্থানের পর এটা কিন্তু এক ভয়াবহ অবস্থা। আমরা এটা জানি না যে কত মানুষকে আওয়ামী লীগ করার অপরাধে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার অপরাধে জেল হাজতে নিচ্ছে, ধরে নিচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে তাদেরকে জামিন দিচ্ছে, যাদের কোনো অপরাধী নাই। বাড়ি ঘর বিক্রি করে মানুষ এগুলা করছে। বলা হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে অনেক কষ্ট দিয়েছে? আওয়ামী লীগ যেই কষ্টগুলো দিতে পারত কিন্তু দেয়নি, তার প্রতিটা কষ্ট কিন্তু 24শে জঙ্গি উত্থানের পর যারা ক্ষমতায় এসে তারা কিন্তু দিয়ে যাচ্ছে। তারা কি এটা শেষ করতে পারবে, নাকি এটা সত্যি সত্যি আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির হাতে এই প্রক্রিয়াটা শেষ হবে? সেটা দেখার জন্য আমরা কিছুদিন অপেক্ষা করি। 24শে যে জঙ্গি উত্থান হয়েছে, এখানে সন্ত্রাসীদের পক্ষ থেকে এত বেশি স্বীকারোক্তি দেয়া হয়েছে যে এখন এই জায়গায় এইসব অপরাধ ট্রাইব্যুনালে কারো বিচার করা একটা পুরো তামাশার বিষয়। কেন, শীর্ষ সন্ত্রাসীদের একজন মাহফুজ আলম বলছে না, একেবারে অন রেকর্ড আছে এগুলো, যে এখানে একটা চক্রান্ত হয়েছিল হাসিনাকে ফেলানো। ওইভাবে বলছে, হাসিনাকে ফেলানো বা হাসিনাকে চেঞ্জ করে রেজিম চেঞ্জের একটা আন্দোলন হয়েছে, ষড়যন্ত্র হয়েছে বলেছিল। আরো ষড়যন্ত্রকারীরা বলেছে না তারা কোথায় কি জ্বালিয়ে দিয়েছে, পুলিশ মেরেছে, সেগুলো দম্ভ ভরে বলেছে না। তারপরে স্নাইপার দিয়ে মানুষ হত্যা, জঙ্গিরা এর মধ্যে ঢুকে মানুষ হত্যা, শিশু হত্যা, বাড়ি ঘরে ঢুকে। প্রতিটা জিনিস জনগণের সামনে চলে আসার পরও এই যে আদালতটাকে চালিয়ে নেওয়া হচ্ছে, এটাকে আমি তামাশা ছাড়া তো আর কিছু হিসাবে দেখতে পারি না। তাদের অনেক দিনের খায়েশ, আমরা শুরু থেকে শুনে আসছি যে প্রথম ফাঁসি কিন্তু হাসানুল হক ইনুকে দিবে। এই খায়েশটারও কিন্তু কারণ আছে, কারণগুলো কিন্তু আপনারা কোথাও আমি লিখতে দেখি নাই, কোথাও বলতেও শুনি নাই। আপনারা নিশ্চিতভাবে খেয়াল করেছেন হাসানুল হক ইনু গত 1-1.5 দশকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতা বিরোধীদের পক্ষে সবচেয়ে কঠোর সোচ্চার একটা কণ্ঠ ছিলেন। এটা কি আপনারা খেয়াল করেছেন? আপনারা যে শুনছেন যে হাসানুল হক ইনুকে প্রথম ফাঁসি দেয়া হবে, এটার সাথে তো এটা যুক্ত। হাসানুল হক ইনুর মতো সোচ্চার কণ্ঠ, পরিষ্কার চিন্তার কোনো মানুষ তো আসলে মুক্তিযুদ্ধের পক্ষে খুব একটা ছিল না। তিনি যেভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে চিন্তা করতে পারতেন, যেভাবে তাদেরকে তুলে ধরতে পারতেন, বলুন তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কয়জন মানুষ হাসানুল হক ইনুর মতো এই স্বচ্ছ চিন্তায় তাদেরকে তুলে ধরতে পেরেছেন? এগুলো স্বাধীনতা বিরোধীদের হাতে ঘা দিয়েছে না?
সেইখান থেকে কিন্তু ওই চিন্তাটা এসছে যে প্রথমে হাসানুল হক ইনুকে ফাঁসি দেওয়া হবে, এবং ইউনুস যদি সুযোগ পেত অর্থাৎ সময় পেত ফাঁসিটা কিন্তু দিয়ে দিত। এখন তারেক রহমান কি করে এটা কিন্তু দেখার বিষয়। তারেক রহমানের আব্বা জিয়াউর রহমান কর্নেল তাহেরের যে বিচার করেছেন, যে ফাঁসি দিয়েছেন, সেটার তো অনেক বিতর্ক আছে। এই মুহূর্তে এগুলা বলে তারেক রহমান সাহেবকে বিব্রত করতে চাই না। হাসানুল হক ইনু কিন্তু দেখেন, এখানে জাসদ নিয়ে আমার একটু কথা বলতে হয়। জাসদ নিঃসন্দেহে বাংলাদেশের আদি দুঃখের কারণ। যারা জাসদ করেছে তারা বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে ওরা খুন করে নাই। বাংলাদেশের জামাতের উত্থানের জন্য জিয়াউর রহমান ফরমালাইজ করলে অনেক জামাত গিয়ে কিন্তু জাসদে যোগ দিয়েছে। এই যে জামাতের আজকের যে আমির শফিক, উনিও তো এই 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 জাসদের মানুষ। কিন্তু সেই জাসদ থেকে দেখেন, এই পথভ্রষ্ট যখন হাসানুল হক ইনুরা তরুণ ছিলেন, সেই শ্রেণী থেকে কিছু মানুষ তো বের হয়ে এসেছিলেন। এসে আবার, হ্যাঁ, তারা হয়তো প্রকাশ্যে ভুল স্বীকার কখনো করেন নাই, কিন্তু কোনো একটা আত্ম অনুসন্ধানের কেন্দ্র থেকে তো এই বের হয়ে আসা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারকা কিন্তু এই হাসানুল হক ইনু। আমি আরো কিছু মানুষকে দেখি, যেমন অধ্যাপক আনোয়ার হোসেন, কিংবা যিনি মারা গেছেন মাইন উদ্দিন খান বাদল, এরকম অনেকে আছে না বের হয়ে এসছে। এবং শুধু বের হয়ে আসেননি, হাসানুল হক ইনু, আমি যে কথাটা আগে বলেছিলাম, তিনি কিন্তু ৭১-এ যারা নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল তাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলেন, এবং তাদেরকে প্রকৃত চিত্রে চিত্রায়িত করার ক্ষেত্রে সবচেয়ে দক্ষদের মধ্যে একজন ছিলেন। এমন একটা শিকার যদি হাতে পায় ২৪-এর জঙ্গি উত্থানকারীরা, তারা তাকে ফাঁসি দিবে না? কিন্তু তারা যে আবার এটা করতে পারছে, অর্থাৎ যুদ্ধাপরাধীদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেখানে তাদের বিচার হয়েছে। সেই একই আদালতে যে শেখ হাসিনার বিচার করে সাজা দিচ্ছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য একটা বড় লজ্জার বিষয়। এটাতে লজ্জা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। কি করে স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রটাকে গ্রাস করতে পারলো? আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আপনারা যারা যেসব যুক্তি দেখায় যে এখানে গণ অভ্যুত্থান হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, চাকরির নামে তো হয়েছে, চাকরির ব্যবস্থা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের ছেলে মেয়েদের কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? সব চাকরির ব্যবস্থা হয়েছে কিন্তু ২৪-এ যারা জঙ্গি উত্থান করেছিল, সেই জঙ্গিদের, সরাসরি জঙ্গিদের চাকরির উত্থান হয়েছে। অর্থাৎ যত নিয়োগ ইউনুস দিয়ে গেছে সব কিন্তু জঙ্গিদের দিয়ে গেছে। তারাই আজকে কিন্তু পুলিশ হয়ে বসে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর চড়া হচ্ছে। হ্যাঁ, বিএনপি কিছু পোস্ট পেয়েছে, তারাও কিছু পেয়েছে, কিন্তু আমাদের জন্য এটা ভীষণ লজ্জা। লজ্জাটা কিন্তু ব্যর্থতা, লজ্জা দুটোই। কি করে ২৪-এ একটা জঙ্গি উত্থান হয়? যে দেশটা স্বাধীন হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে, কাগজে কলমে সব জায়গায়, যে দেশটা পাকিস্তানের মতো হবে না, অর্থাৎ এই দেশটা হবে উদার, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাষ্ট্র, বঙ্গবন্ধুর সোনার বাংলা। সেই দেশে কি করে যারা ৭১-এ জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারা ক্রমে আপনার এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়। অর্থাৎ জোর করে, ষড়যন্ত্র করে, বিদেশিদের সাথে মিলে, হ্যাঁ, অভ্যুত্থানের নামে একটা জঙ্গি আন্দোলন চালিয়ে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দলের সরকারকে পতন ঘটিয়ে দেয়। কি করে ওয়াকারের মতো একটা লোকই জঙ্গি সাধনা করে আর্মিতে ঢুকেছে, বঙ্গবন্ধুর লতায় পাতায় আত্মীয় কোনো একটা পরিবারে বিয়ে করেছে, শেখ হাসিনাকে, হ্যাঁ, অথবা কাউকে না কাউকে বিমোহিত করে আর্মি প্রধান হয়েছে, হয়ে জঙ্গি উত্থান ঘটিয়ে দিয়েছে। এগুলো কিন্তু আমাদের জন্য চরম লজ্জার। যে যাই বলুন, এই লজ্জা থেকে কিন্তু মুক্ত হতে অনেক সময় লাগবে। অনেক ধরনের আপনার নিজেদেরকে সংশোধন করতে হবে। ওই চেতনাটা আনতে হবে যে ৭২-এ যে শত্রুকে সহজে নিধন করা যেত, তাদেরকে
করুণা দেখিয়ে আজকে হাসানুল হক ইনু করুণার পাত্র, আমির হোসেন আমু করুণার পাত্র, শেখ হাসিনা করুণার পাত্র। চিন্তা করেন। আমি বলছি না যে এরা করুণা চান, আমি তো হাসানুল হক ইনুর বডি ল্যাঙ্গুয়েজ দেখি, রাশেদ খান মেননের বডি ল্যাঙ্গুয়েজ দেখি, দীপু মনির বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আমির হোসেন আমুর বডি ল্যাঙ্গুয়েজ তো দেখি। হিরো, বীর এক একটা। কিন্তু আমাদের এই অধপতনের জন্য আমাদের চিন্তার দুর্বলতা দায়ী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমাদের বুঝতে না পারা দায়ী। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সভ্যতার শত্রু, মানবতার শত্রু, ইতিহাসের শত্রু হওয়া সত্ত্বেও তাদেরকে সেই দৃষ্টিতে দেখার যোগ্যতা আমরা অর্জন করিনি। অর্জন না করে বরঞ্চ ওদের দ্বারা আমরা শাসিত হয়েছি। আমি বারবার বলছি এই কথাটা, আমার প্রায় প্রতিটা বক্তৃতাতে এখন আসছে। বাংলাদেশ 1972 সাল থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন করেছে। তারা শাসন করেছে শুধু মানুষের শরীরটা, আর মানুষের মন শাসন করেছে কিন্তু জামাত, হেফাজত। আপনারা যদি এই জিনিসটা না বোঝেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বলছি, এই পার্থক্যটা যদি আপনারা না বোঝেন, তাহলে আপনারা আসলে কোনোদিন এই শক্তিটাকে পরাজিত করতে পারবেন না। হ্যাঁ, বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে জোয়ার এসেছে, সেখানে এসে আপনারা সরকারও গঠন করতে পারবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, এটা দেখবেন হয়ে যাবে খুব দ্রুত। কিন্তু এই যে পেছনের জিনিসটা যদি ভালোভাবে অধ্যয়ন করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয়, এরা আবার কিন্তু আসবে এবং এই চিরন্তন এই যুদ্ধ চলতে থাকবে দুই পক্ষের মধ্যে। কিন্তু হাসানুল হক কিন্তু আবার এমন একজন মানুষ, তিনি কিন্তু এই মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী শক্তিটাকে ভালোভাবে বুঝতেন এবং তার মতো মেধা এবং বোঝার ক্ষমতা সম্পন্ন মানুষদের যদি ভবিষ্যতে এই শক্তিটাকে মোকাবেলা করার সুযোগ দেওয়া হয়, এরা দেখবেন সহজে 6 মাস 1 বছর লাগে না এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করতে। শেখ হাসিনা চাইলে বা উনি যদি সেই জায়গায় মনোযোগ দিতেন, 1 বছরে এটা পারতেন। সারা পৃথিবী কিচ্ছু বলতে পারতো না, আপনি সকল মানবাধিকার রক্ষা করে এদেরকে কিন্তু আপনি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারতেন, বাংলাদেশ এদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা শূন্য করতে পারতেন। শেখ হাসিনা দেখিয়েছেন মানবিকতা, ইনক্লুসিভনেস, বঙ্গবন্ধু দেখিয়েছেন, কিন্তু কোনোভাবে তারা কিন্তু ক্ষমা করে নাই। আমি জানি না তারেক রহমান, এখন তো সব ক্ষমতার মালিক উনি, এইসব ট্রাইব্যুনাল এগুলো আসলে কিছুই না। এখন তারেক রহমান কি হাসানুল হক ইনুকে ফাঁসি দিবেন, নাকি কিছুদিন আপনার এই জেলে রাখবেন, প্রথমে মৃত্যুদণ্ড দিবেন, পরে আপিল করবে, সেখানে ক্ষমা পাবে, এই তামাশাগুলো চলবে। তবে একটা জিনিস মনে রাখেন, তারেক রহমান বা যেই হন, এই 24-এর জঙ্গি কোয়ালিশন, আপনারা যে 2024-এ আগস্টের উত্থানের পরপর সব আওয়ামী লীগকে মেরে ফেলতে পারেন নাই, হাসানুল হক ইনুদের মেরে ফেলতে পারেন নাই, সেখানে আপনাদের ব্যর্থতা হয়ে গেছে, আপনাদের পরাজয় হয়ে গেছে। এখন 1-2 জন হাসানুল হক ইনুকে ফাঁসি দিন বা না দিন, 24-এর এই ব্যর্থতা আপনাদের উপর আসবে। আর আপনারা এখন যত বেশি কান নাক চুলকাবেন হাসানুল হক ইনুকে দিয়ে, আমির হোসেন আমুকে দিয়ে, একে দিয়ে, তাকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে, আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এটা কান চুলকানি বলে, সাপের কান চুলকানি, তত বেশি কিন্তু আপনাদের উপর এর কনসিকুয়েন্সটা থাকবে। এবং আপনারা কিন্তু তখন আজকে যারা আহত বাঘ, তাদের কেউ থামিয়ে রাখতে পারবে না। একটু ভালোভাবে চিন্তা করবেন। তারেক রহমানের জন্য এই অবস্থা থেকে উদ্ধার হওয়ার একমাত্র পথ হলো আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা করা। এর বাইরে তারেক রহমান কোনোভাবেই এই কনসিকুয়েন্স থেকে রক্ষা পাবেন না। পেতেন যদি দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেন, সেটা তো বিএনপির পক্ষে সম্ভব না, স্বাধীনতা বিরোধীদের পক্ষে সম্ভব না। এই নিয়ে অনেক কথা বলেছি, এটা আর বাড়াতে চাই না। বুদ্ধি যদি থাকে সমঝোতা করবেন, আর যদি উইজডম না থাকে, অতীতে কখনো আপনাদের উইজডম আছে সেটা দেখিনি, এই কান নাক চুলকোবেন এবং কনসিকুয়েন্স হবে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। এটা থেকে আর আপনাদের রক্ষা কেউ করতে পারবে না।
একটা খুবই গতকাল থেকে আলোচনা, বাংলাদেশের সমস্ত মিডিয়াতেও খবরটা এসছে। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফাইনালি এখন যেটা ডিক্লেয়ার করেছেন, আগে তিনি বলেছিলেন তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, এবার তিনি ভারতের তিনি এবছরই দেশে ফিরে আসবেন এবং এই আলাপটা সবগুলো মিডিয়াতে বড় করে এসছে, আমরাও জেনেছি, আমরা পুরো রিপোর্টটাই পড়েছি, সেখানে তিনি অনেক কথা বলেছেন। এর প্রতিক্রিয়া সরকারের দিক থেকে আজকে আমরা তেমন কিছু পাইনি, বাট আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন যে এটা শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। আবার আওয়ামী লীগের যারা মানুষজন আছেন তারা বা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যায় তারা বলছেন যে না, শেখ হাসিনা ফিরছেন, তিনি না ফিরে এই ধরনের কথাবার্তা বলছেন না। আপনার কাছে কি মনে হচ্ছে, কোথায় হঠাৎ করে শেখ হাসিনা তিনি নিজে ফেরার ঘোষণা দিয়ে এখন আবার টাইম বেঁধে দিয়েছেন যে তিনি আগামী 6 মাসের মধ্যে ফিরছেন, কোন দিক যাচ্ছে পরিস্থিতি? দেখেন, হাসিনাকে যখন আমরা রেখে আসলাম, আমরা ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে রেখে এসেছি সেখান থেকে এরপরে টাউট বাটপারদের সরকার হয়েছে, যেটার নাম তারা নিজেরাই ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে, একটি জালিয়াতির সরকার, লুটপাটের সরকার ইউনূসের সরকারটা ছিল। তারপরে এই সরকার এসেছে 4 মাসের মতন হচ্ছে বা হয়ে গেছে। এই সরকার এখন যে ডাইরেকশনে চলছে সেটা হলো, অনেক সময় দেখলে মনে হয় যে ইউনূসের সরকারের কন্টিনিউয়েশন। এদের দে শুড ব্রেক ফ্রম দেয়ার, ইউনূসের কন্টিনিউয়েশন থেকে ব্রেক করতে হবে। এন্ড ব্রেক যদি করতে চায় তাহলে বাংলাদেশের সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, যেমনটি ওনার বাবা করেছিলেন, ওইটা করা উচিত। আওয়ামী লীগ তো আর কিছুই করে নাই, লোকজন করেছে যারা হয়তো ক্যাবিনেটে ছিল বা বাইরে ছিল, আমলা ছিল, ওরা হয়তো কিছু করেছে। আওয়ামী লীগ পার সে তো কিছু করে নাই। আওয়ামী লীগ তো ইজ এ পলিটিক্যাল পার্টি, তারা হয়তো সরকারের ছিল। আপনি এখন আওয়ামী লীগের যদি কার্যক্রম নিষিদ্ধ করে দেন এবং পুলিশ টুলিশ এইটা ওদেরকে যদি কিছু না করতে দেয় তাহলে কেমনে হবে? You see, we should create an environment. তো যদি আমরা এনভায়রনমেন্ট না ক্রিয়েট করি তাহলেও তো শেখ হাসিনা উইল কাম। তখন শেখ হাসিনার আশা হয়তো একটু ভিন্ন ধরনের হবে। আর যদি আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যে শেখ হাসিনা উইল কাম, ওনাকে প্রোটেকশন দেব, ওনার এই যে মামলা যেটা হয়েছে হয়তো আপিল করার ওনার সুযোগ থাকবে, সবকিছু যদি আমরা এলাও করি, অথবা রিট্রায়াল আফটার শি কামস ব্যাক, যে ঠিক আছে যা হয়েছে এইটা তো আমি তো বলছি যে এইটা কোরাম নন জুডিস, এই জাজমেন্টটা ওদের এখতিয়ার নাই এই রায়টা দেওয়ার। সো এনিওয়ে, তো উনি আসবেন না কেন? উনি তো এই দেশের নাগরিক, এই দেশের উনি প্রধানমন্ত্রী। আনরিজাইন, শি ডিড নট রিজাইন। আমরা কনস্টিটিউশন ফলো করছি, কনস্টিটিউশনে তো অ্যামেন্ডমেন্ট করি নাই। কনস্টিটিউশন তো বলেছে যে ওয়ান প্রাইম মিনিস্টার উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি আদার প্রাইম মিনিস্টার। তা তো হয় নাই। আপনারা এই দেশে লোকজনকে নিয়ে বিদেশে রেখে এসেছেন, উনি তো যান নাই। তারপরে আমি শুনি কিছু রাজনৈতিক দলের লোকজন আছেন, কেউ চোখ রাঙ্গায়া বলেন, কেউ একটু জোরে বলেন যে শেখ হাসিনা ওই ফ্যামিলি খালি পালায়, শেখ মুজিবুর রহমান পালায় গেল, শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর, ওনার শাহাদতের পর পালায় গেল শেখ হাসিনা। এইসব আবার এই এখন বলে আবার পালায় গেল। আমি তো একটা পালানের চিত্র দেখি না। শেখ মুজিবুর রহমান তো পালান নাই, উনি তো এইখানে রয়ে গেলেন, উনি ইন্ডিয়ায় যান নাই। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পার্লামেন্টের লিডার একজন, উনি মানে ওনার মেজরিটি ছিল তার মধ্যে। এখন এই লোকটা যদি ইন্ডিয়া চলে যায়, ঠিক আছে, তাজউদ্দিন সাহেব যাক, অন্যরা যাক, কিন্তু উনি চলে গেলে পরিস্থিতি কি হতো? এখানে হয়তো আরো লোক মারা যেত। ওনার একটা কৌশল ছিল যে ঠিক আছে, দরকার নাই, লোক যেন না মারা যান, আমাকে অ্যারেস্ট করলে করুক, আমার বাসা থেকে নিয়ে যান। আবার বলে যে উনি ক্যান্টনমেন্টে ছিলেন। এখন ক্যান্টনমেন্টে কে ছিল আর কে ছিল না, এই ডিবেটটা আরেকদিন করা যাবে।
ঠিক আছে, বিকজ আরো তো এখানে কথা আছে, জিয়াউর রহমান সাহেব লোক পাঠিয়েছেন তাকে নেওয়ার জন্য, কি সব আছে, অনেক গল্প আছে, দরকার নাই আমাদের। আমার মুদ্রা কথা হচ্ছে শেখ হাসিনা যখন বলেছে শেখ হাসিনা আসবে, এখন সে একটা টাইম লাইন দিয়ে দিয়েছে যে আমি ডিসেম্বরের মধ্যে, এই বছরই আমি আসবো, অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যেই তিনি আসবেন। যদি ওনার শারীরিক অবস্থা ঠিক থাকে, কোনো ধরনের সমস্যা না হয়, তাহলে she will come. Now it is for this government to decide and face শেখ হাসিনা। উনি আসলে কি লোক, এখানে তো বলে, অনেকেই বলে যে নির্মূল হয়ে গেছে আওয়ামী লীগ। যদি নির্মূল হয়ে গেছে তাহলে এত চিন্তা কেন? উনি আসলে আসবেন, আপনারা চিন্তা করেন না। আসুক, ওনার তো লোকজনই নাই, আওয়ামী লীগ নির্মূল। তো আমি বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগ নির্মূল হয় নাই, বিএনপিও নির্মূল হবে না, বিকজ এদের স্ট্রেংথ কবর থেকে আসছে। একদিকে বঙ্গবন্ধু আছেন আর একদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, সেখান থেকে স্ট্রেংথটা আছে। কাজে নির্মূল লাইদার বিএনপি হবে না আওয়ামী লীগ হবে, এটা বুঝতে হবে। লিডারশিপও এই ফ্যামিলির মধ্যে, এই দুই ফ্যামিলির মধ্যেই আপাতত থাকতে হবে। তারপরে হয়তো এই দুই ফ্যামিলি একটা স্ট্রাকচার ঠিক করবে যে কিভাবে এই দলের নেতৃত্ব কিভাবে এগোবে। ইট ইজ ফর দেম টু ডিসাইড। তো আমার কথা হচ্ছে এত অসুবিধার কি আছে? এত টক শোজ, সব চ্যানেলে একই আলোচনা যে শেখ হাসিনা বলেছে যে এই বছরই আসবে। এই বছরে এখন মাস কয়টা আছে? 6 মাস আছে। 6 মাসের মধ্যে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, যে কি আছে, কার কত শক্তি আছে। আমি এখানে তো হিন্টস দিতে চাই না, বিকজ আই ডোন্ট নো হোয়াট আর প্ল্যানস আর। ওনার সাথে তো আমাদের কারোর কথা হয় নাই যে আপনি কিভাবে আসবেন, কৌশলটা কি হবে, এইখানে গভর্নমেন্টের সাথে কি কথাবার্তা হয়েছে কিনা, গভর্নমেন্ট আপনাকে এলাউ করবে কিনা, সো অন এন্ড সো ফোর্থ। তো এই জিনিসগুলি তো রয়ে গেছে, যে ডায়লগ ওনার সাথে, বা যারা যার সিকিউরিটিতে এখন প্রাইম মিনিস্টার হাসিনা আছেন, শি ইজ নট এ ডিজুরে প্রাইম মিনিস্টার, কিন্তু উনি তো কাউকে হ্যান্ড ওভার করেন নাই ক্ষমতা। অনেকেই বলে যে ইলেকশনে চুরি হয়েছে, ইয়ে ইলেকশনে যাওয়া হয়েছে, কিন্তু আপনারা কেউই, নাইদার দ্য ইন্টারিম গভর্নমেন্ট নট দিস গভর্নমেন্ট বলেছে যে 12th পার্লামেন্ট অবৈধ, 11 পার্লামেন্ট অবৈধ, 10 পার্লামেন্ট অবৈধ, কেউ বলেছে? বলে নাই। আপনারা তো ইলেকশন করেছেন তো 13 পার্লামেন্ট, ধরেই নিতে হবে ওই পার্লামেন্ট গুলি বৈধ ছিল। ইলেকশন হয়েছে বা না হয়েছে, বাট আপনারা তো বৈধ দিয়েছেন। আপনারা তো এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই ইলেকশন হয় নাই, এই পার্লামেন্ট গুলি যেগুলি কনস্টিটিউট করা হয়েছিল 10th, 11th, 12th, এগুলি সব বেআইনি, আনকনস্টিটিউশনাল, আমরা মানি না এইগুলি। তা তো না, তা তো করেন নাই। তাহলে আপনারা এখন যে 13 পার্লামেন্টে আছেন, আমি জানি না শেখ হাসিনার মাথায় কি আছে, আমি জানি না যে উনি বিদেশে আছেন, ওনার লোকজনের সাথে কথা হচ্ছে, ওনার নিজস্ব লোকজনের সাথে